আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো ক্ষীরের কেক পিঠা। এই পিঠাটি তৈরি করতে ওভেন, ডিম, ময়দা, আটা, সুজি, তেল, চিনি কিছুই লাগবে না। হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণে চুলাই তৈরি করে নিতে পারবেন। ক্ষীরের কেক পিঠাটি স্বাদে ঘ্রাণে অতুলনীয়। একবার এই পিঠাটি খেলে পিঠা খাওয়ার জন্য আর শীতের অপেক্ষায় থাকবেন না, যখন তখন বানিয়ে খাবেন। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। ক্ষীরের কেক পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা এখানে পোলাওয়ের চালের পরিবর্তে বিন্নি চালও ব্যবহার করতে পারবেন। আমি চালগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এতে করে চালগুলো ফুলে কিছুটা বড় হয়ে যাবে আর পরবর্তীতে সিদ্ধ করতেও সুবিধা হবে। বেশিক্ষণ সময় ভিজিয়ে রাখবো না, 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। এইদিকে একটি মেজারমেন্ট গ্লাসে নিয়ে নিলাম 400 ml গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এবার দুধে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোকোনাট মিল্ক পাউডার। দুধের সাথে পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে কোকোনাট মিল্ক রেডি করে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে ফ্রেশ কোকোনাট মিল্কটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি পাউডার দিয়েই কাজ চালিয়ে নিলাম। কিন্তু অবশ্যই ফ্রেশটা ইউজ করলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। এইদিকে চালগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এবার চালগুলোকে ওয়াশ করে নিব। চালগুলো ভালো করে ওয়াশ করা খুবই জরুরি। চালের ঘোলাটে পানিটা বের হয়ে যাওয়া পর্যন্ত চালগুলোকে ওয়াশ করে নিতে হবে। আমি 3-4 বারের মতো চালটাকে ওয়াশ করে নিয়েছি। এবার চালটাকে একটি রাইস কুকারে দিয়ে দিচ্ছি। আমি আজকে এই পোলাওয়ের চালের ভাতটা রাইস কুকারে রান্না করব। আপনারা ইচ্ছে করলে নর্মালি চুলায়ও রান্না করে নিতে পারবেন। এবার চালে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কোকোনাট মিল্ক। আমি ভাতটাকে রান্না করার সময় 1 চা চামচ লবণও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, আপনারা অবশ্যই দিয়ে নেবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2 চিমটির মতো এলাচের গুঁড়ো। এবার আমি রাইস কুকারেই পোলাও চালের ভাতটাকে রান্না করে নিব। আপনারা যদি রাইস কুকারে ভাতটাকে রান্না করেন তাহলে আপনাদের রাইস কুকারের ফাংশন অনুযায়ী ভাতটাকে রান্না করে নেবেন। আর যদি চুলায় রান্না করেন তাহলে যেভাবে নর্মাল পোলাও চালের ভাত রান্না করেন সেভাবে রান্না করবেন, শুধু পানির বদলে দুধ যাবে। আমার পোলাও চালের ভাতটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে একটি বাটিতে তুলে রাখছি। আমি ইচ্ছে করেই ভাতটাকে একটু নরম করে রান্না করেছি, ঝরঝরে করে রান্না করিনি। সেটা কেন করেছি একটু পরেই বুঝতে পারবেন। এই দুধ ভাতগুলো থেকে অলরেডি যে কত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে, এটা বলে বোঝানোর মতো না। পিঠাটা তৈরি করার আগে পিঠাটা যেই মোল্ডে সেট করব সেই মোল্ডটা তৈরি করে নিচ্ছি। আমি একটি 7 ইঞ্চির স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এবার মোল্ডে প্রথমে ঘি ব্রাশ করে নিলাম, তারপর ঘিয়ের উপর একটি কলাপাতা দিয়ে দিলাম। এবার কলাপাতার উপরেও ঘি ব্রাশ করে নেব। আপনাদের হাতের কাছে যদি এমন কেক মোল্ড অ্যাভেলেবেল না থাকে, আপনারা যে কোনো স্টিলের বাটি, প্লেট বা কাচের সার্ভিং ডিশগুলো ব্যবহার করতে পারবেন। আর এখানে কলা পাতার পরিবর্তে বেকিং পেপারও ব্যবহার করতে পারবেন। এই পিঠাটির সাথে কলা পাতার ফ্লেভারের কম্বিনেশনটা খেতে খুব ভালো লাগে, তাই আমি আজকে কলা পাতা ম্যানেজ করে রেখেছি। পিঠা তৈরির জন্য মোল্ড রেডি। এবার পিঠা রেডি করে নিব। প্রথমে একটি মিল্ক পটে দিয়ে দিচ্ছি 300 গ্রাম গুড়। এরপর গুড়ে 250 ml পানি দিয়ে দিয়েছি। এবার এই পানিতেই গুড়টাকে জাল করে মেল্ট করে নিব। এই পর্যায়ে 1 চা চামচ বা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার একটি বড় প্যানের উপর গুড়ের মিশ্রণটাকে ছেঁকে নিব। এবার গুড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পোলাওর চালের দুধ ভাত। এবার এই গুড়ের ক্ষীরটাকে রান্না করতে থাকবো একদম শুকিয়ে আঠালো হয়ে আসা পর্যন্ত। যেহেতু আমি ভাতটা রান্না করার সময় দুধ ব্যবহার করেছি, তাই এখানে আর ব্যবহার করলাম না। আপনারা ইচ্ছে করলে এখানেও গুড়ের সাথে দুধ ব্যবহার করতে পারেন। কি পিঠাটা বানানো কি খুব বেশি কঠিন মনে হচ্ছে? একদমই না, তাই না? কারণ এই পিঠাটা বানানো একদমই কঠিন না। আর হাতের কাছে থাকা 2-3টি উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই সুস্বাদু ও ইউনিক পিঠাটি। ক্ষীরটা রান্না করতে করতে ক্ষীরের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর একদম আঠালো হয়ে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে সরাসরি আগে থেকে তৈরি করে রাখা মোল্ডে দিয়ে দিব।
এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, ক্ষীরের পিঠাটাকে একদম গরম থাকা অবস্থায় মোল্ডে সেট করে দিতে হবে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি পিঠাটাকে চারদিকে ছড়িয়ে একদম সমান করে দিচ্ছি। এই পিঠাটাকে বেক করার বা পানির ভাপে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা গরমেই খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি আরেকটি কলা পাতায় ঘি ব্রাশ করে রেখেছিলাম। এবার ঘিয়ের পাশটা পিঠার উপরে দিয়ে আমি পিঠাটাকে কলা পাতা দিয়ে কভার করে দিব। এবার এই অবস্থায় পিঠাটাকে সেট হতে রেখে দিব একদম রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। পিঠাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। পিঠাটা ঠান্ডা করার সময় অবশ্যই কলা পাতা, বেকিং পেপার বা ফয়েল পেপার দিয়ে উপরটাকে কভার করে রাখবেন, নাহলে একদম ড্রাই আউট হয়ে যাবে। দেখতেই পারছেন আমার পিঠাটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর উপরের পাশটা এখনও গ্লসি আছে। এবার আমি পিঠাটাকে ডিমোল্ড করে নিব। প্রথমে একটি নাইফের সাহায্যে সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি, এতে ডিমোল্ড করতে সুবিধা হবে। একটি প্লেট বা ট্রের উপর মোলটাকে উল্টো করে 2-3টা ট্যাপ করলেই পিঠাটা খুব সহজে বের হয়ে আসবে। তো তৈরি হয়ে গেল এত সহজেই ক্ষীরের কেক পিঠা। এবার আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা বেশি সুন্দর হয়েছে। দেখি হয়তো বুঝতে পারছেন পিঠাটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর কত স্মুথলি কেটে যাচ্ছে। এভাবেই কিন্তু খুব সহজে ওভেনে বেক করা ছাড়া, পানিতে ভাপ দেওয়া ছাড়াই আপনারা এত সুন্দর কেক পিঠা তৈরি করে নিতে পারবেন। অনেকের কাছেই কোনো কিছু বেক করা বা পানির ভাপে দেওয়া খুব বেশি ঝামেলার মনে হয়, তারা কিন্তু খুব সহজেই এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। দেখে বা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে বেক করা ছাড়া বা পানির ভাপে দেওয়া ছাড়াই এত সুন্দর পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর স্বাদের কথা কি বলবো সেটা তো বলার কোনো প্রয়োজন নেই, কারণ দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা বেশি মজাদার হবে। পিঠাটা দেখতেই যদি এত লোভনীয় হয় তাহলে মজাদার না হয়ে কি পারে। আপনারা যারা বিবিখানা পিঠা খেতে পছন্দ করেন তাদের কাছেও এই ক্ষীরের কেক পিঠাটি খেতে খুব বেশি ভালো লাগবে। এত সহজ আর সুস্বাদু পিঠার রেসিপি থাকলে এখন থেকে পিঠা খাওয়ার জন্য আর শীতের প্রয়োজন নেই, যখন তখন বানিয়ে খাবেন। আপনাদের বাসায় কোনো দাওয়াত থাকলে বা মেহমান আসার কথা থাকলে আগের দিন পিঠাটি বানিয়ে রাখবেন, পরের দিন ডেজার্ট হিসেবে সার্ভ করবেন, সবাই খেয়ে খুব বেশি প্রশংসা করবে। এবার আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। আমার আজকের এই ক্ষীরের কেক পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।